রাজনৈতিক সংগ্রাম শেখ মুজিবের নেতৃত্ব হয়েছিল কথা সত্য, কিন্তু যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটিও সত্য। এবং তিনি শুধু যুদ্ধের দায়িত্বই নেয় নাই, যুদ্ধের মধ্যে তিনি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। এবং এই পুরো ঘটনাটাই কিন্তু 10ই এপ্রিলে তাজউদ্দিন আহমেদের বক্তৃতায় তিনি এটাকে ধারণ করেছেন। তৎকালীন সময়কালী বিদ্রোহী মেজরের কর্মকাণ্ডকে নাম ধরে বলেছেন। ইতিহাসের পাঠকরা নিশ্চয়ই তা জানে। আমরা যারা ইতিহাসের সত্যিকার অর্থের পাঠক, আমরা পাঠ করলেই চলবে না। আমাদের জানা ইতিহাসকে সংরক্ষণের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি ড্যাবকে ধন্যবাদ জানাই, শিরোনাম তৈরি করার মধ্য দিয়ে সঠিক ইতিহাসের সঠিক পাঠকদের সচেতন ভাবে দায়িত্ব পালন করার উদ্যোগ আপনারা করেছেন। এরপরে ইতিহাসও আপনারা সবাই জানেন। আমি বহুদিকে ফোকাস করব না, আমি শুধু ফোকাস করব গণতন্ত্র। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 70-এর নির্বাচনে যদি গণতান্ত্রিক অধিকার এবং অবাধ নির্বাচনকে নিশ্চিত করা না যেত, তাহলে কিন্তু জনগণের রায় বেরিয়ে পড়তো না স্বায়ত্ত শাসনের পক্ষে। ক্ষমতা যখন হস্তান্তর করতে পাকিস্তান চায় নাই, তখন জনগণের জন্য যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না বলেই জিয়াউর রহমানের ডাকের যুদ্ধ নিয়ে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। 4 এপ্রিল বেরিয়াপাড়াতে বাংলাদেশের প্রথম সামরিক বাহিনী গঠন করা হয়েছিল। তখনও পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব কলকাতাতেও জড়ো হতে পারেন নাই। অর্থাৎ একটি দেশের রাজনৈতিক নেতৃত্ব 25শে মার্চ পর্যন্ত তাদের নেতৃত্ব থাকলো, 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত মাঝখানের সমস্ত ঘটনাকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমানের যুদ্ধের ঘোষণা এবং তার বিদ্রোহের ঘোষণা। অতএব 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাস আমাদেরকে জানা ইতিহাসকে নতুন ভাবে সংকলিত করতে হবে, সঠিক ইতিহাসকে জাতির সামনে হাজির করতে হবে। 70-এর নির্বাচনে শেখ মুজিবের বিজয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে যদি কেউ উড়িয়ে দিতে চায়, তা যেমন ইতিহাসের অজ্ঞতা বলে প্রমাণিত হবে, তেমনি 25শে মার্চের কালো রাত্রির পর থেকে জিয়াউর রহমানের বিদ্রোহ, স্বাধীনতার ঘোষণা, কালুরঘাটের ঘোষণা, 4 এপ্রিলের সামরিক বাহিনীর ঘোষণা এবং 10ই এপ্রিল প্রবাসী সরকারের নেতা তাজউদ্দিন আহমেদ, এই পুরো কথাগুলিকে গ্রহণ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের নতুন ধারা তৈরি হয়েছে। অতএব 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাসকে আমাদের, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সৈনিকদের, নেতাদের আরো গভীরভাবে পাঠ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হাজির করতে হবে। তা যদি আমরা পারি, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার মতো ক্ষমতা কারোই থাকবে না। আর এখনকার যুগ তো আরো অনেক কঠিন। এখনকার যুগ হচ্ছে গণমাধ্যমের যুগ, এখনকার যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ, এখনকার যুগ হচ্ছে কমিউনিকেশনের যুগ, এখনকার যুগ হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ, এখনকার যুগ হচ্ছে সিটিজেন জার্নালিজমের যুগ। অতএব এমন কোন কর্তৃত্ব বা কর্তৃপক্ষ নাই যে তিনি যাহা বলিবেন তাহা ইতিহাস, আর তিনি যাহা বলিবেন না তাহা তথ্য নয়। এই আহম্মকদেরকে আমি করুণা প্রদর্শন করতে চাই। ড্যাবকে পরিশেষে আবারও ধন্যবাদ জানাই। আপনারা ইতিহাসের এই ধরনের অনালোকিত অংশকে আলোকের পদপীঠে নিয়ে আসার জন্য ভবিষ্যতে অব্যাহত উদ্যোগ রাখবেন। আমাদের দেশের চলমান গণতন্ত্র, পার্লামেন্টের তর্ক বিতর্ক, বহুদলের নির্বাচনে অংশগ্রহণ, অবাধ নির্বাচনের ব্যবস্থা প্রমাণ করে একটি দেশে যদি জনগণের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবাধ নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া জনগণ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না। স্বাধীনতার যুদ্ধের চেতনা এবং রক্তের মূল্য নির্ভর করে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র আমরা কতটা রক্ষা করতে পেরেছি, কতটা পারে নাই। দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক 70-এর নির্বাচনে বিজয়ী দল, তারা 1975 এসে সমস্ত রাজনৈতিক অধিকার বাতিল করে একদলীয় শাসন জারি করল। কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম 25শে মার্চ দিক নির্দেশনাবিহীন যেই জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের নিশানা নির্ধারণ করে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে
স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন। ঠিক একই মনোজগতের কারণে, একই দেশপ্রেমের কারণে, একই মানবিকতার কারণে 1975 7ই নভেম্বরের পরে ধারাবাহিকভাবে 1979-তে এসে আবার বহুদলীয় পার্লামেন্ট তৈরি করলেন সেই জিয়াউর রহমান। এখানেই প্রমাণ হয় দেশপ্রেমের চেতনার মধ্যে নিহিত থাকে শুধু যুদ্ধ নয়, তার মধ্যে নিহিত থাকে সকল মানুষের মতার অধিকারকে প্রতিষ্ঠা করার গণতান্ত্রিক চেতনা। একজন রাজনৈতিক নেতার যা কারা করছিল সেই রাজনৈতিক নেতারা তা করে নাই, কিন্তু একজন সামরিক কর্মকর্তা তিনি যেমন যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশপ্রেমে, ঠিক তেমনি 1979-তে সকল দলকে সাথে নিয়ে একটি নির্বাচনী পার্লামেন্ট আবার উপহার দিলেন বহুদলীয় গণতন্ত্র। এবং ইতিহাসের খুবই একটা পরিহাস, সেই পার্লামেন্টে আমরা আবিষ্কার করলাম যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল বাকশালে, সেই আওয়ামী লীগই নতুন করে আবার পার্লামেন্টে হাজির হলো প্রধান বিরোধী দল হিসাবে। একদিকে ছিল সব দলকে নির্মূল করে একদল করা, আর একদিকে স্বাধীনতা যুদ্ধের ঘোষক সব দলকে, এমনকি পরাজিত পলাতক আওয়ামী লীগকেও পর্যন্ত সেই পার্লামেন্টের মধ্যে এনে তাকে প্রধান বিরোধী দলের জায়গায় তৈরি করতে পেরেছিলেন। আজকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে শহীদ জিয়ার সেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারা, বেগম খালেদা জিয়ার 91-তে লাগাতার ভাবে সংগ্রাম করে ভোটাধিকার আদায় করে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া, এবং এবারে দেশ নায়ক তারেক রহমানের আবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার যে ইতিহাস, এই তিনটি কিন্তু একই যোগসূত্রে বাঁধা। কখনোই কোনোখানেই কিন্তু এই তিন জায়গাতেই তিন রাষ্ট্রনায়কের উত্থানের মধ্যেই কিন্তু বিরোধী দলকে নাকচ করার কোনো কথা বলা হয় নাই। আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ তৎপরতা, সরকার তৎপরতার মধ্যে তা কিন্তু বারবার প্রমাণিত হয়। অতএব অতীতের ভুল সংশোধন করার জন্য, অতীতের যে কোনো ধরনের বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনবো। কোন অপরাধকে আমরা সামাজিক হতে দেব না। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনবো, কিন্তু আইনের বাইরে এবং ইতিহাসকে বিকৃত করার কোন কাজের দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা মনে করি না এই দেশ আমাদের শুধু একা, আমরা মনে করি এই দেশ সকলের। এবং সেই কারণে আমাদেরকে খুব দুর্ভাগ্যের সঙ্গে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়, আমরা যখন এই সকলে মিলে দেশ গড়ার কথা বলি এবং একই সঙ্গে আইনের শাসনের কথা বলি, তখন বেগম খালেদা জিয়ার পার্লামেন্টের আমলে দেখলাম আমাদের এই অঙ্গুলি নির্দেশ করে যারা স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করেছিলেন, আজ তারাই আমাদের কাছে যোগাযোগ করছেন। এই কারণে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা চেতনা আপনারা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। খুবই পরিহাস। আবার সেদিন যাদেরকে দেখেছিলাম স্বাধীনতা যুদ্ধের বিভ্রান্তিকর ভুল পদক্ষেপের কারণে রাজনীতি থেকে ছিটকে পড়ে গেছিলেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়ে সেদিন যাদেরকে আমরা সাংবিধানিক রাজনীতির মধ্যে জায়গা করে দিয়েছিলাম, আজ তারা আবার আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেন আমরা নাকি ভুল করছি। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতির মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, বিদ্রোহ, 7ই নভেম্বরে তার বিপ্লব সংহতি দিবসের ডাক, 79-তে তার বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন, 91-তে বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনকে অতিক্রান্ত করে দেশ নায়ক তারেক রহমানের গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হওয়া, এই সব কিছুর মধ্যে নিহিত আছে এই দেশের মালিক সকলের এবং সকল মালিকের এবং সকল দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার একমাত্র দক্ষতা এবং যোগ্যতা রাখে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সে কারণেই শহীদ জিয়ার যুদ্ধের দেশপ্রেম আর দেশে সকল দলকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেতনা, এই দুই একই মুদ্রার এপিট আর ওপিট এবং একে অপরের অনিবার্য অংশীদার।